প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় শরীয়তপুরের মুজিব জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আরো পূর্বে থেকেই বরাবরের ন্যায় আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসের সাথে যুক্ত রয়েছো, অনলাইন পরীক্ষার সাথে যুক্ত রয়েছো, অনলাইন যাবতীয় কার্যক্রমের সাথে যুক্ত থাকো, এজন্য তোমাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো, তোমাদের নোটিশের মাধ্যমে ইতিমধ্যে অবগত করা হয়েছে যে সামনে তোমাদের সেমিস্টার ইয়ার ফাইনাল পরীক্ষা। এই সেমিস্টার ইয়ার ফাইনাল পরীক্ষার সিলেবাস তোমরা ইতিমধ্যে হাতে পেয়েছো অনলাইন প্ল্যাটফর্ম থেকে, এবং সেই সিলেবাসের আলোকেই এখন আমরা সামনের ক্লাসগুলো নিব। তো সেজন্য তোমরা সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে থাকবা, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা এবং পরীক্ষায় ভালো করার চেষ্টা করবা। চলো আমরা আমাদের সামনের স্লাইডে চলে যাই। তো প্রথমে আমরা একটু শিক্ষক পরিচিতি জেনে নেই। তোমরা ইতিমধ্যে আমাকে চেনো, আমি ফরহাদ হোসাইন, প্রভাষক রসায়ন, মুজিব জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। এরপরে আমরা একটু পাঠ পরিচিতি জেনে নেই। আজকে আমরা কি পড়বো? আমরা দেখতে পাচ্ছি আজকে নবম শ্রেণীর রসায়ন পড়বো আমরা, অধ্যায় ৫ রাসায়নিক বন্ধন। আজকের এই অধ্যায়টিতে আমরা আলোচনা করব যোজ্যতা ইলেকট্রন, যোজনী, সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী ও যৌগমূলক। আমরা আজকে এই টপিকস গুলো সম্পর্কে বিস্তারিত কথা বলবো। যোজ্যতা ইলেকট্রন কি, যোজনী যে কথা, যোজ্যতা একই কথা, যোজনী বা যোজ্যতা কি, সক্রিয় যোজনী কি, সর্বোচ্চ যোজনী কি, সুপ্ত যোজনী কি ও যৌগমূলক কি, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আজকের এই ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই বিষয়গুলো যদি আজকে আমাদের ক্লিয়ার হয়ে যায়, আগামী ক্লাসে আমরা বিভিন্ন ধরনের বন্ধন সম্পর্কে আলোচনা করব। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, এই ৩ ধরনের বন্ধন সংক্রান্ত বিভিন্ন ব্যাখ্যামূলক প্রশ্ন ইত্যাদি। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যে আজকের এই ক্লাসটা যদি তোমাদের জানা থাকে, পরবর্তী ক্লাসগুলো তোমাদের কাছে খুব ইজি মনে হবে। তো চলো আর কালক্ষেপণ না করে এখন আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের মূল ক্লাসে। ইতিমধ্যে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যোজ্যতা ইলেকট্রন। আমরা যোজ্যতা ইলেকট্রন নিয়ে প্রথমে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চাই। যোজ্যতা ইলেকট্রন আমি খুব সহজভাবে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমরা পারো, যেটা আমরা শিখে এসেছি। তো কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্ববহিস্থ শক্তি স্তরে, এর মানে সবার বাহিরের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রনকেই আমরা বলবো যোজ্যতা ইলেকট্রন। আমি আবারও বলছি যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্ববহিস্থ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলো ইলেকট্রনই হলো যোজ্যতা ইলেকট্রন। আমি আরেকটু ব্যাখ্যা করে বলছি যে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় বাহিরের শক্তি স্তর যেটা, এটাকে বলা হয় যোজ্যতা স্তর। আমি আবারও বলছি, বাহিরের শক্তি স্তর যেটা, এটিকে বলা হয় যোজ্যতা স্তর। আর যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন থাকে এটিকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। এবার আমরা একটু চিত্রের মাধ্যমে দেখতে চাই। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ, একটা ইলেকট্রনও থাকতে পারে, একাধিক ইলেকট্রনও থাকতে পারে, এজন্য বলা হয়েছে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয়। যেমন এখানে আমি পটাশিয়াম এবং
অক্সিজেনের কথা বলতে চাই যে পটাশিয়ামের যদি ডায়াগ্রাম অঙ্কন করি, এটাকে বলা হয়, এই চিত্রটাকে বলা হচ্ছে ডায়াগ্রাম অথবা গঠন চিত্র। এই গঠন চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, 2 নম্বর শক্তি স্তরে 8টা ইলেকট্রন রয়েছে, 3 নম্বর শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে, 4 নম্বর শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। তোমরা হয়তো জানো না যে ইলেকট্রনগুলো কিভাবে লিখতে হয়। তো প্রথমে পটাশিয়ামের আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি, সেখানে আমরা দেখতে পাই 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এর মানে পটাশিয়ামের 4টা শক্তি স্তর। এই যেখানে দেখো 1 2 3 4, এই যে 4টা শক্তি স্তর দেওয়া হয়েছে। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকলে একটা লিখবা উপরে, একটা লিখবা নিচে। এরপরে দেখো 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন অবশ্যই জোড়ায় জোড়ায় লিখতে হবে, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, অর্থাৎ ডানে বামে উপরে নিচে 4 জোড়া। পরেরটাও 8টি, উপরে নিচে বামে ডানে, অর্থাৎ 2 4 6 8। অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে এবং 2টি ইলেকট্রনকে আমরা উপরে একটা লিখবো, নিচে একটা লিখবো। তারপরেরটা যদি 8টা থাকে তাহলে 2 2 2 2 লিখবো। তারপরেরটা যদি 8টা থাকে তাহলে 2 2 2 2 লিখবো। এরপরেরটা যদি একটা থাকে তাহলে একটা সিঙ্গেল ইলেকট্রন লিখবো। যদি 2টা থাকতো দুইটা ইলেকট্রন এক জোড়া করে লিখতাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু অক্সিজেন দেখি। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, কারণ 1s2 2s2 2p4, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে 2টা আর 2 নম্বর শক্তি স্তরে মোট 6টা ইলেকট্রন আছে, তাহলে 2 2 2। এই যে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন তুমি একসাথেও লিখতে পারো। এই 2টা ইলেকট্রন তোমরা একসাথে জোড়া হিসেবে লিখবা। অর্থাৎ ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে যখন ইলেকট্রনগুলোকে প্রদর্শন করা হয়, তখন ইলেকট্রনগুলো লেখার নিয়ম হচ্ছে জোড়ায় জোড়ায় লেখা। যদি একাধিক ইলেকট্রন থাকে তাহলে জোড়ায় জোড়ায় লেখা। যদি কোনো কালে বিজোড় একটা ইলেকট্রন থেকে যায়, সেটাকে বিজোড় অবস্থায় একটা একক সিঙ্গেল অবস্থায় লেখা। তাহলে দেখো তো পটাশিয়ামের সবার বাহিরের শক্তি স্তর কোনটা? এই যে সবার বাহিরের শক্তি স্তর। এই যে সবার বাহিরের যে শক্তি স্তরটা দেখতে পাচ্ছ, এই সবার বাহিরের শক্তি স্তরটাকে আমরা বলছি যোজ্যতা ইলেকট্রন। তাহলে এখানে যোজ্যতা ইলেকট্রন পটাশিয়ামের কয়টি? একটি। এরপরে আসি অক্সিজেন। সবার বাহিরের শক্তি স্তর কোনটা? এই 2 নম্বর শক্তি স্তর। এই 2 নম্বর শক্তি স্তরে মোট কয়টি ইলেকট্রন আছে? 2 4 6, মোট 6টি ইলেকট্রন রয়েছে। এজন্য অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হলো 6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখতে পেলাম যে পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন একটি এবং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হলো 6টি। এছাড়া আমরা আরো একটি তালিকা দেখব, যে তালিকায় আরো বেশ কিছু মৌলের যোজ্যতা ইলেকট্রন আমরা ছকের মাধ্যমে দেখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফাইনালি কোন ডিসিশনে উপনীত হলাম যে কোনো একটা মৌলের সবার বাহিরের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন বিদ্যমান, ওই ইলেকট্রন সংখ্যাকেই যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রন বলে। এবারে আমরা আসি ছকের মাধ্যমে বিষয়টি একটু অবলোকন করি। দেখো, এই ছকের ভিতরে কয়েকটা মৌল দেওয়া আছে: নাইট্রোজেন মৌল, মৌল ফ্লোরিন, ফসফরাস মৌল, ক্লোরিন মৌল, ক্যালসিয়াম মৌল। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। আমরা জানি যে বোর পরমাণু মডেল অনুসারে 1 নম্বর শক্তি স্তরে 2টা, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, 2 নম্বর শক্তি স্তরকে এল দ্বারা, 3 নম্বর শক্তি স্তরকে এম দ্বারা, 4 নম্বর শক্তি স্তরকে এম দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কে এল এম এন। তাহলে তোমরা অবাক হওয়ার কিছু নাই। কে মানে প্রথম শক্তি স্তর, এল মানে দ্বিতীয় শক্তি স্তর, এম মানে তৃতীয় শক্তি স্তর, এন মানে চতুর্থ শক্তি স্তর। আলটিমেটলি আবার 1 নম্বর শক্তি স্তরে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করা হয়, তাহলে 2টা ইলেকট্রন থাকে 1s2। আবার 2 নম্বর শক্তি স্তরে থাকে 2s2 2p3, অর্থাৎ 2 নম্বর মানে এল কক্ষপথে 5টি ইলেকট্রন থাকে 2s2 2p3। তাহলে 2 2p মানে একই শক্তি স্তর, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়? 5টা। তাহলে 2। তাহলে এখন তুমি বলো সর্বশেষ কক্ষপথ কোনটা? নিশ্চয়ই এল কক্ষপথ।
সর্বশেষ কক্ষপথ কোনটা? নিশ্চয়ই এল কক্ষপথ। আর যেহেতু এল কক্ষপথ, কাজেই এর যোজ্যতা ইলেকট্রন হবে 5টি। এই যে যোজ্যতা ইলেকট্রন 5টি, অর্থাৎ সবার বাহিরের শক্তি স্তরে যে ইলেকট্রন থাকবে সেটিকে আমরা বলছি যোজ্যতা ইলেকট্রন। তাহলে নাইট্রোজেন পরমাণুর যোজ্যতা ইলেকট্রন 5। একইভাবে ফ্লোরিন পরমাণুর যোজ্যতা ইলেকট্রন 7। এই যে সবার বাহিরের কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। ফসফরাসের ক্ষেত্রে 2, 8, 5, অর্থাৎ সবার বাহিরের কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে, এজন্য যোজ্যতা ইলেকট্রন 5। ক্লোরিনের ক্ষেত্রে 2, 8, 7, বাহিরের শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে, এজন্য যোজ্যতা ইলেকট্রন 7। এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2, অর্থাৎ সবার বাহিরের কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে, এজন্য এর যোজ্যতা ইলেকট্রন হবে 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা ছকের মাধ্যমে সহজে উপস্থাপন করলাম। তোমরা এইভাবে না করে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে করতে পারো। আউফ বাউ নীতি অনুসারে আমরা যেভাবে তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস শিখিয়েছি, যে 1s2, সাপোজ আমি ক্যালসিয়ামের কথাই বলছি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, তাহলে 4s2 এর মানে বাহিরের শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, কারণ যোজ্যতা ইলেকট্রন 2। আবার মনে করো ক্লোরিনের কথা বলছি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, এর মানে 3s2, 3p5, এর মানে বাহিরের শক্তি স্তরে 2 আর 5 যোগ করলে 7, মোট 7টি ইলেকট্রন রয়েছে, এজন্য ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7। এজন্য তোমরা অবশ্যই ইলেকট্রন বিন্যাস, যেটা আমরা আউফ বাউ নীতি অনুসারে শিখিয়েছি, ওই ইলেকট্রন বিন্যাস দিয়ে তোমরা যোজ্যতা ইলেকট্রন বের করে ফেলবা। আর আমি এখানে ডায়াগ্রামের মাধ্যমে, অর্থাৎ কে শেল, এল শেল, এম শেল, এন শেল, এইভাবে আমি তোমাদেরকে যোজ্যতা ইলেকট্রন শিখাইলাম, যাতে করে আমরা পরবর্তীতে আয়নিক বন্ধন গঠন বুঝাইতে সুবিধা হয়। এখানে দেখো নাইট্রোজেনের কে কক্ষপথে 2টা, এল কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে। নাইট্রোজেনের ক্ষেত্রে এল কক্ষপথটি হলো সর্বশেষ কক্ষপথ। যেহেতু সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে, সুতরাং নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হবে 5টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই তোমরা যোজ্যতা ইলেকট্রন গুলো ব্যাখ্যা দিবে। এরপরে আমরা চলে যাই যোজনী, সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী ও সুপ্ত যোজনী সম্পর্কে। তো প্রথমেই তোমাদের বইতে স্পষ্ট উল্লেখ রয়েছে, বইয়ের আমি একাংশ এখানে তোমাদেরকে দেখানোর চিত্র চেষ্টা করেছি, বইয়ের খণ্ডচিত্র। দেখো যে বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বর্জন, গ্রহণ অথবা ভাগাভাগির মাধ্যমে অনুগঠন করে। অনুগঠন কালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। অর্থাৎ অনুগঠন কালে কোন মৌলের একটা পরমাণুর সাথে অপর একটা পরমাণু যুক্ত হওয়ার যে সামর্থ্য, যুক্ত হওয়ার যে ক্ষমতা, যুক্ত হওয়ার যে ক্যাপাসিটি, এটাকেই আমরা বলছি যোজনী বা যোজ্যতা। এই যোজনী বা যোজ্যতা ধাতুর ক্ষেত্রে একরকম হয়, অধাতুর ক্ষেত্রে একরকম হয়। আমি তোমাদেরকে স্পষ্ট করে বলছি, যারা ধাতু তাদের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রন সংখ্যাই হলো তার যোজনী। আবার যারা অধাতু তাদের ক্ষেত্রে আমি বলছি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, এর মানে হলো সবার বাহিরের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন না, যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে। আমি আবারও বলছি, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অধাতুর ক্ষেত্রে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে, ওই বিজোড় ইলেকট্রন সংখ্যাগুলোই হচ্ছে তার জন্য আমি বলবো যোজনী। সাধারণত সবসময় হাইড্রোজেনের যোজনী 1 ধরা হয়। কোন মৌলের একটি পরমাণু যতগুলো ওই পরমাণু বা হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী বা যোজ্যতা। উদাহরণস্বরূপ আমি যদি বলি, যেমন হাইড্রোজেন ক্লোরাইডের কথা বলি, যে ক্লোরিন হাইড্রোজেন পরমাণু পরমাণু কতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত? একটি মাত্র হাইড্রোজেনের সাথে যুক্ত। এই কারণে ক্লোরিনের যোজনী 1, তাই ক্লোরিনের যোজনী 1। আবার অক্সিজেনের একটা পরমাণু হাইড্রোজেনের 2টা পরমাণুর সাথে যুক্ত, যেমন অক্সিজেন 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত। অক্সিজেন 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে, অক্সিজেন 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত। এ কারণে
অক্সিজেনের যোজনী কত? 2। একইভাবে আমি যদি সোডিয়াম ক্লোরাইডের কথা বলি, একইভাবে যদি আমি ফসফিন PH3 এর কথা বলি, উত্তর একই দাঁড়াবে। অর্থাৎ একটা মৌল যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত অথবা যতগুলো অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত, ওইটাই হবে তার যোজনী। আর সহজভাবে উপস্থাপন করার জন্য তোমাদেরকে আগেই বলেছি, ইলেকট্রন বিন্যাস করবা। যদি ধাতু হয় তাহলে বাহিরের কক্ষপথে যদি 2টা ইলেকট্রন পাও তাহলে যোজনী 2, যদি একটা ইলেকট্রন পাও তাহলে যোজনী 1, যদি 3টা ইলেকট্রন পাও তাহলে যোজনী 3। আর অধাতুর ক্ষেত্রে যোজনী বের করবা কিভাবে? সবার বাইরের শক্তি স্তরে যদি সাপোজ 3টা ইলেকট্রন থাকে, এটা হুন্ডারের নীতিতে ইলেকট্রন বিন্যাস করবা, অর্থাৎ বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করে দেখবা বেজোর আছে কয়টা। যদি বেজোর একটা থাকে তাহলে যোজনী 1 অধাতুর ক্ষেত্রে, বেজোর ইলেকট্রন যদি 2টা থাকে তাহলে যোজনী 2, বেজোর ইলেকট্রন যদি 3টা থাকে তাহলে যোজনী 3। এইভাবে আমরা যোজনী ব্যাখ্যা করব। ধাতুর ক্ষেত্রে একরকম, অধাতুর ক্ষেত্রে আরেক রকম। দেখো একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত তার সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণু যোজনী বা যোজ্যতা হয়। যেমন ক্যালসিয়ামের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা একটা, এই সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে 2 হয়, কাজে ক্যালসিয়ামের যোজনী 2। তো এত কঠিন প্রসেসে তোমাদের যাওয়ার দরকার নাই। এই ক্যালসিয়াম একটা ধাতু, এর ইলেকট্রন বিন্যাস করবা, সবার বাইরের শক্তি স্তরে পাবা 4s2, এর মানে 2টা ইলেকট্রন রয়েছে, এই কারণে ক্যালসিয়ামের যোজনী 2। আবার অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করবা, দেখবা 1s2 2s2 2p4 পাবা। এই 2p4 এটাকে তোমরা ভাঙাইবা যে 2s2 2px1 2py1, 2px2 2py1 2pz1, অর্থাৎ বাহিরের কক্ষপথে 2টা বেজোর ইলেকট্রন থাকে অক্সিজেনের ক্ষেত্রে, 2py1 2pz1। এই যে 2টা ইলেকট্রন থাকে এই কারণে অক্সিজেনের যোজনী হবে 2। তাহলে এইভাবে তোমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে খুব সহজেই যোজনী ব্যাখ্যা করতে পারবে। এবার আসি পরিবর্তনশীল যোজনী কি, এই সম্পর্কে আমি একটু আগে জেনে নেই। মনে রাখবা কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে। আমি আবারও বলছি, কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে। তো যাদের একাধিক যোজনী থাকে তাদেরকে সেগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। মনে করো সালফার, এর যোজনী হলো 3টা, 2 4 6। তাহলে আমরা বলতেই পারি সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। সালফারের যোজনী 3টা, তাহলে 2 4 6, তাহলে আমরা বলতেই পারি সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। নাইট্রোজেনের যোজনী যেমন ফসফরাসের যোজনী 2টা 3, কার্বনের যোজনী 2টা 2 4, কপারের যোজনী 2টা 1 2, আয়রনের যোজনী 2টা 2 3, লেডের যোজনী 2টা 2 4। এইরকম যাদের একের অধিক যোজনী থাকে তারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে বা পরিবর্তনশীল যোজনী দেখায়। এবার আসি, কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে। কোন মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। তাহলে কোন কোন মৌলের একাধিক যোজনী থাকে, যাদের একাধিক যোজনী থাকে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন আয়রনের পরিবর্তনশীল যোজনী হলো 2টা 2 আর 3, লেডের পরিবর্তনশীল যোজনী 2টা 2 আর 4, স্টেনাস বা টিন এর যোজনী পরিবর্তনশীল যোজনী 2টা 2 আর 4। এভাবেই আমরা পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করব। তাহলে যে সকল মৌলের একাধিক যোজনী থাকে ওই সকল মৌলের পরিবর্তনশীল যোজনী আছে, ওই সকল যোজনীকে ওই মৌলের পরিবর্তনশীল যোজনী বলে। যেমন 2 ও 3 কে আয়রন বা ফেরাসের পরিবর্তনশীল, আয়রনের বা লোহার পরিবর্তনশীল যোজনী বলা হয়। তাহলে যোজনী গেল, পরিবর্তনশীল যোজনী গেল। এবার আসি কোন কোন মৌলের আবার এবার একটু দেখা দিই সক্রিয় যোজনী আর সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী কি? সর্বোচ্চ যোজনী হলো একটা মৌলের একাধিক যোজনী থাকে, যেমন 2 4 6। তাহলে এই 3টা যোজনীর মধ্যে সবচেয়ে বড় যোজনী কোনটা? 6। সবচেয়ে বড় যোজনী যেটা সেটাকে আমরা বলবো সর্বোচ্চ যোজনী। যেমন
আয়রনের যোজনী দুইটা, 2 আর 3। এখানে সর্বোচ্চ যোজনী হলো 3। এখানে সর্বোচ্চ যোজনী হলো 3। সর্বোচ্চ যোজনীকে আমরা বলবো সর্বোচ্চ যোজনী। এবারে আসি সক্রিয় যোজনী কি। একটা যৌগের ভিতরে যে যোজনীটা বিদ্যমান, একটা মৌলের একাধিক যোজনী থাকতে পারে। মনে করো ফসফরাসের যোজনী 3 আর 5, কিন্তু এমন একটা যৌগ, মনে করো ফসফরাস ট্রাইক্লোরাইড, এই যৌগের ভিতরে ফসফরাসের যোজনী 3 নাকি 5। যদি 3 হয় তাহলে বলবো এক্ষেত্রে ফসফরাসের সক্রিয় যোজনী 3। যদি 5 হয় তাহলে বলবো এক্ষেত্রে ফসফরাসের সর্বোচ্চ মানে সক্রিয় যোজনী 5। এবার দেখায় যে কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী, এই যে সুপ্ত যোজনীর কথা বলছি, যে কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীকে বিয়োগ করে দিলে যা পাওয়া যায় তাই হলো ওই মৌলের সুপ্ত যোজনী। কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে যা পাওয়া যায় সেটি হলো ওই মৌলের সুপ্ত যোজনী। যেমন ফেরাস ক্লোরাইড যৌগে, আয়রনের সক্রিয় যোজনী হলো 2, কিন্তু আয়রনের সর্বোচ্চ যোজনী 3। অতএব ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী হবে 3 - 2 = 1। আমি আবারও বলছি, সুপ্ত যোজনী কিভাবে বের করতে হয়। সুপ্ত যোজনী বের করার নিয়ম হলো সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে যে বিয়োগফল পাওয়া যায় ওটাকেই বলা হয় সুপ্ত যোজনী বা ল্যাটেন্ট ভ্যালেন্সি। তো এখানে ফেরাস ক্লোরাইডে আয়রনের সর্বোচ্চ যোজনী 3, এই যে 3, আর আয়রনের এক্ষেত্রে সক্রিয় যোজনী হলো 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 পাওয়া গেল। এই একই হচ্ছে সুপ্ত যোজনী। একইভাবে ফেরিক ক্লোরাইডের কথা বলি, এখানে আয়রনের যোজনী হলো 3, আয়রনের সর্বোচ্চ যোজনী 3, আবার ফেরিক ক্লোরাইডে আয়রনের যে যোজনীটা বিদ্যমান তা হলো 3, আর এই 3 কে বলা হচ্ছে সক্রিয় যোজনী। তাহলে সর্বোচ্চ যোজনী 3 থেকে সক্রিয় যোজনী 3 বিয়োগ করলে যা পাওয়া যায় 0, এই 0 হবে ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী। তাহলে তোমরা পেশা বাঁধা, তোমাদের উদ্দেশ্য হলো পরিবর্তনশীল যোজনী কি, যে সমস্ত মৌলের একাধিক যোজনী রয়েছে ওই সকল যোজনীকে ওই মৌলের পরিবর্তনশীল যোজনী বলে। সর্বোচ্চ যোজনী কি, একটা মৌলের একাধিক যোজনী থাকলে সবচেয়ে বড় যোজনী যেটা, সেটাকে আমরা বলবো সর্বোচ্চ যোজনী। আর সক্রিয় যোজনী কোনটা, একটা মৌলের ভিতরে একাধিক যোজনীর ভিতরে যেই যোজনীটা কার্যকর, যে যোজনীটা কার্যকর ওই কার্যকর যোজনীটাই হলো সক্রিয় যোজনী। যেমন আয়রনের দুইটা যোজনী 2 আর 3, এখন কোন কোন যৌগে আয়রনের যোজনী 2, আবার কোন কোন যৌগে আয়রনের যোজনী 3। তাহলে যে যৌগে আয়রনের যোজনী 2 ওই যৌগে আয়রনের সক্রিয় যোজনী 2, আবার যেই যৌগে আয়রনের যোজনী 3 ওই যৌগে আয়রনের সক্রিয় যোজনী 3। আশা করি সক্রিয় যোজনী ব্যাপারটা বুঝতে পেরেছ। এবার আসি কতিপয় মৌল এবং তার যোজনীর একটা স্ট্রাকচার দেখি। যেমন হাইড্রোজেনের যোজনী 1, ফ্লোরিনের 1, ক্লোরিনের 1, ব্রোমিনের 1, আয়োডিনের 1। এখন প্রশ্ন হলো স্যার কিভাবে হলো, তোমরা প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে দেখবা এগুলো প্রত্যেকটাই অধাতু। আর অধাতু ইলেকট্রন বিন্যাস যখন করবা বাহিরের শক্তি স্তরটাকে তোমরা ভেঙে লিখবা। যেমন পি অরবিটালকে px py pz এভাবে লিখবা, d অরবিটালকে dxy dyz dzx dx² - y² dz² এভাবে লিখবা। তো এত দূরে আমাদের যেতে হবে না, শুধু পি অরবিটালটা ভেঙে লিখলে চলবে। যদি px py pz এভাবে ভেঙে লেখো দেখবা এদের ভিতরে তিনটা অরবিটালের ভিতরে বেজোর ইলেকট্রন আছে কতটি। যদি একটি থাকে তাহলে যোজনী হবে 1, দুটি থাকলে বেজোর তাহলে যোজনী হবে 2। একইভাবে সোডিয়াম, পটাশিয়াম এরা হচ্ছে ধাতু। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কার্বন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরা হচ্ছে ধাতু। আর কার্বনটা ধাতু না, এটা অধাতু এবং ধাতুর মাঝামাঝি অনেকটা উপধাতু। তো যাই হোক, এদের ইলেকট্রন বিন্যাস করে সবার বাহিরের শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন পাবা সেই কয়টাই হবে তার যোজনী। যেমন সোডিয়ামের ক্ষেত্রে পাবা 1টা, পটাশিয়ামের ক্ষেত্রে পাবা 1টা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পাবা 2টা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পাবা 3টা। এজন্য এদের যোজনী 1 2 3। আর কার্বন যেহেতু অধাতু এজন্য এদের যোজনী বের হবে 2টা। স্বাভাবিক অবস্থায় 2টা, আবার ভেঙে দেখালে আরো 4টা হয় উত্তেজিত অবস্থায়। এবারে আসি
আয়রনের যোজনী 2টা 2 3, কপারের 1 2, জিঙ্কের 1 2। এবার দেখো আমি আরেকটি চার্ট তোমাদের সামনে বই থেকে উপস্থাপন করেছি, যেমন হাইড্রোজেনের প্রতীক কি, যোজনী কত। তোমাদের কিন্তু যোজনী বের করা জানতে হবে, আর কিছু কিছু যোজনী সব সময় মুখে মনে রাখতে হবে, কারণ অনেক সময় বের করার সময় থাকে না, বা আমাদের কোনো প্রশ্নের ব্যাখ্যা করতে গেলে লাগে। এই জন্য কমন যে যোজনীগুলো রয়েছে সেই কমন যোজনীগুলো তোমরা সব সময় মনে রাখবে। এই জন্য মূলত এই চারটি আমি উপস্থাপন করেছি। নাম্বার 1, হাইড্রোজেন এর প্রতীক সহ সবসময় মনে রাখবে। হাইড্রোজেনের যোজনী 1, লিথিয়ামের 1, সোডিয়ামের 1, পটাশিয়ামের 1, ম্যাগনেসিয়াম 2, ক্যালসিয়াম 2। এগুলো প্রত্যেকটা কিন্তু একটাও কিন্তু মেমোরাইজ করতে হবে না, সবগুলো কিন্তু কাগজ কলমে বের করা যায়। যেমন দেখো যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, লেড, এই সবগুলো মৌল কিন্তু ধাতু। আর যেহেতু এরা ধাতু, ইলেকট্রন বিন্যাস করো, সবার বাইরের শক্তি স্তরে তুমি যা পাবা তাই হচ্ছে তার ইলেকট্রন, যা পাবা তাই হচ্ছে তার ইলেকট্রন, তাই হলো তার যোজনী। ইলেকট্রন বিন্যাস করে ধাতুর ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন পাবা সবগুলো হলো তার যোজনী। হাইড্রোজেন একটা অধাতু, তো অধাতুর সর্বশেষ শক্তির স্তর থাকে একটা ইলেকট্রন, এতে ভাঙা ইলেকট্রন একটাই থাকে, কাজে এর যোজনী একই হবে। আবার নাইট্রোজেন এর যোজনী 3 5, এটা তুমি ভাঙালে দেখবা 3টা বেজোর ইলেকট্রন আসে। আবার যদি এটাকে উত্তেজিত করি তাহলে 5টা বেজোর ইলেকট্রন আসে, তাহলে স্বাভাবিক অবস্থায় 3টা, উত্তেজিত অবস্থায় 5টা, কাজে এর যোজনী হবে 3 5। এটা আমরা বিস্তারিত ব্যাখ্যা শিখব সামনের ক্লাসগুলোতে। জাস্ট একটা হিন্টস দিয়ে রাখলাম। যেমন লেডের যোজনী 2টা 2 4, স্বাভাবিক অবস্থায়, আর একটা হলো উত্তেজিত অবস্থায়। আয়রনের যোজনী 2 3, স্বাভাবিক অবস্থায়, উত্তেজিত অবস্থায়। এভাবে তোমরা চার্ট দেখে তোমরা যোজনীগুলো যেগুলো খুব বারবার দরকার সেগুলো মেমোরাইজ রাখবে, তবে সবগুলো তোমরা বের করার নিয়ম জানবে। এরপরে আমরা আসি যৌগমূলক কি। যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। তাহলে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, যা রাসায়নিক বিক্রিয়াকালে যখন অংশগ্রহণ করে একটা মৌলের ন্যায় বা একটা পরমাণুর ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে একত্রে যৌগমূলক বলা হয়। আমি আবারও বলছি, যৌগমূলক হচ্ছে একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি গুচ্ছ, পরমাণু গুচ্ছ। সাপোজ SO4 2-, তাহলে একটা সালফার 4টা অক্সিজেন একত্রে মিলিত হয়ে একটা গুচ্ছ গঠন করেছে এবং এটি একটি মৌলের মতো আচরণ করে, একটি পরমাণুর মতো আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে আমরা যৌগমূলক বলে থাকি। এই যৌগমূলক 2 ধরনের হতে পারে, ধনাত্মক যৌগমূলক হতে পারে, ঋণাত্মক যৌগমূলক হতে পারে। আমি আবারও বলছি, যৌগমূলক 2 ধরনের হয়, একটি ধনাত্মক যৌগমূলক, একটি ঋণাত্মক যৌগমূলক। কিভাবে চিনবে? যৌগমূলকের মাথায় ধনাত্মক চার্জ থাকবে। ঋণাত্মক যৌগমূলক কিভাবে চিনবে? অর্থাৎ যৌগমূলকের মাথায় ঋণাত্মক চার্জ থাকবে। তাহলে ধনাত্মক চার্জ থাকলে ধনাত্মক যৌগমূলক, ঋণাত্মক চার্জ থাকলে ঋণাত্মক যৌগমূলক। এর ভিতরে আমি আরো একটি কথা বলে নেই, যৌগমূলকের যোজনী হলো তার চার্জের সমান, অর্থাৎ তার চার্জ যত তার যোজনী তত। এবার আমরা একটা চার্ট লক্ষ্য করবো এখনই। দেখো আমরা চার্টে দেখতে পাচ্ছি যৌগমূলকের নাম। তোমরা এখানে যতগুলো যৌগমূলক দিচ্ছি প্রত্যেকটা যৌগমূলকের নাম তোমরা মুখস্থ করবে। যেমন অ্যামোনিয়াম যৌগমূলক, কার্বনেট যৌগমূলক, বাইকার্বনেট যৌগমূলক, সালফেট যৌগমূলক, বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট, বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট যৌগমূলক, সালফাইড যৌগমূলক, নাইট্রেট যৌগমূলক, নাইট্রাইট যৌগমূলক, ফসফেট যৌগমূলক, হাইড্রক্সাইড যৌগমূলক, ফসফোনিয়াম যৌগমূলক। এই প্রত্যেকটা যৌগমূলকের নাম এবং সংকেত মুখস্থ করবে, কিন্তু আধান এবং যোজনী মুখস্থ করা লাগবে না। আধান মানে হলো চার্জ, যেমন NH4+, প্লাস মানে কি? +1 বোঝায়, 1 দেওয়ার কোনো দরকার হয় না, 1 দেওয়া যাবে না। প্লাস মানে 1 বোঝায়, +1 বোঝায়। তাহলে আধান কত? +1। এর আধান কত? -2। এর আধান কত? -1। আধান মানে হলো চার্জ। আমি আবারও বলছি, আধান মানে চার্জ। তাহলে SO3 2-,
এর চার্জ কত -2, S4 +1 মানে কি +1। এর যোজনী কত আমরা জানি, যোজনী লেখার সময় ধনাত্মক চার্জও লিখতে হয় না, ঋণাত্মক চার্জও লিখতে হয় না। শুধু লিখতে না, দেওয়া যাবে না, ধনাত্মক চার্জও দেওয়া যাবে না, ঋণাত্মক চার্জ দেওয়া যাবে না। কারণ আমরা জানি যে যোজনী অলওয়েজ পজিটিভ, যোজনী সর্বদাই ধনাত্মক হয়। তাহলে অ্যামোনিয়াম যৌগমূলকের যোজনী 1, কার্বনেটের যৌগমূলকের যোজনী 2 ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেটা বুঝতে পারলা যে যোজনী হয় সব মানে যৌগমূলকের যোজনী হয় তার চার্জের সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমাদের আজকের এই ক্লাসটি প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমি তোমাদের কিছু কাজ দিতে চাই। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে 1 নম্বর কাজ, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, ক্লোরিন, আর্গন এই 7টি মৌলের যোজ্যতা ইলেকট্রন লেখো। ইলেকট্রন বিন্যাস করবে, ইলেকট্রন বিন্যাস করে সবার বাইরে শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন পাবা সবগুলো হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এরপরেরটা দিয়েছি আমি সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোঅক্সাইড এই মৌলগুলোর সুপ্ত যোজনী নির্ণয় করো। আগেই বলেছি সুপ্ত যোজনী মিন্স সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটি হলো সুপ্ত যোজনী। তো তোমরা SW করে আমাদের তোমাদের SW গুলো কমেন্টস বক্সে আপলোড করে দিবে। সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের উত্তরগুলো দেখার জন্য এবং কোনো সমস্যা থাকলে তা জানিয়ে দেওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আবার তোমাদের সঙ্গে নির্ধারিত তারিখে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।